আজকের গল্পটি শুধু একটা ভুতুরে বাড়ির গল্প নয়, যেখানে এক রাতের মধ্যে পুরো একটা পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বছরের পর বছর ধরে মানুষ বলে সেই বাড়ি থেকে এখনও একজন মহিলার কান্নার শব্দ শোনা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই রহস্যের পেছনে আছে এমন এক সত্য যা আত্মার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আজ আমরা দেখব এমন একটি গল্প যেখানে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা এবং অতীতের পাপ মিলিয়ে তৈরি হয়েছে এক রক্তাক্ত রহস্য। সেই রাতে দিত নিজের গাড়ি চালিয়ে শুটিং লোকেশনের দিকে যাচ্ছিল। অনুষ্ঠানের উপস্থাপক হওয়া সত্ত্বেও সে অনেক দেরি করে ফেলেছিল এবং প্রডিউসারের কাছ থেকে বকাও খাচ্ছিল। এদিকে অন্য টিভি ক্রুরা ইতিমধ্যেই বাড়ির ভেতরে যন্ত্রপাতি প্রস্তুত করতে শুরু করেছে। টোনো এবং আগস্ট প্রথম দুজন হিসেবে ভেতরে ঢোকে। তারা বিভিন্ন জায়গায় বসানোর জন্য লাইট এবং ক্যামেরা নিয়ে আসে। টোনো লাইট চালিয়ে দেয় যেন আগস্ট দ্বিতীয় তলায় ক্যামেরা লাগাতে পারে, কিন্তু আগস্ট যখন সিঁড়ি দিয়ে উঠছিল হঠাৎ টোনোর আলো নিভে যায়, সেটা আর জ্বলে না। টোনো তখন বাড়ির সামনে থাকা জেনারেটর পরীক্ষা করতে যাচ্ছিল। ঠিক তখনই পেছনের দরজা হঠাৎ খুলে যায় এবং প্রবল বাতাসে সাদা পর্দা উঠতে থাকে। সেই পর্দার আড়াল থেকে অদ্ভুতভাবে তাকিয়েছিল একটি আত্মা। আগস্ট নিচে নেমে সেই মহিলার অবয়বটিকে পরীক্ষা করতে যায়। ঠিক তখনই দিমাস লোকেশনে পৌঁছে অনুষ্ঠান শুরু করার প্রস্তুতি নেয়। প্রডিউসার আনা তখন অদ্ভুত বিষয়ে বিশেষজ্ঞ পাক চন্দ্রার সাথে সেখানে উপস্থিত ছিল। সৌভাগ্যবশত দিমাস আগেই স্ক্রিপ্টটা পড়ে নিয়েছিল, তাই দ্রুত শুটিং শুরু করে দেয়। এদিকে আগস্ট ও টোনো এখনও সেই আত্মার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে টোনো নিজের প্যান্টটি প্রস্রাব করে ফেলে। কিছুক্ষণ পরে হঠাৎ সেই মহিলার আত্মা অদৃশ্য হয়ে যায় এবং বাতাস ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আগস্ট মনে করে কেউ হয়তো তাদেরকে ভয় দেখানোর জন্য এমন নাটক করছে, তাই সে টোনোকে অপেক্ষা করতে বলে বাড়ির পেছনে থাকা সুইমিং পুলের দিকে যায়। পুলের দিক থেকে পানির ছিটা এবং বুদবুদের শব্দ শোনা যাচ্ছিল। আগস্ট কাছে গিয়ে সেই শব্দের উৎস দেখতে চেষ্টা করে। এদিকে আনা ও জামাল ইতিমধ্যেই পিএনপি নামের হরর অনুষ্ঠানের ইন্ট্রো রেকর্ড করে ফেলেছে। দিমাস অনুষ্ঠান শুরু করে এবং তার পাশে দাঁড়িয়ে থাকা বিশেষজ্ঞকে পরিচয় করিয়ে দেয়। এই রাতের এপিসোডে আলোচনা করা হচ্ছিল সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রহস্য, যেখানে এক পরিবারের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর থেকে আশেপাশের লোকজন নানা ধরনের অদ্ভুত দৃশ্য দেখতে শুরু করে, যেন বাড়ির ভেতর থেকে কেউ সাহায্য চাচ্ছে। একটি পুরনো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তাদের মৃতদেহ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এদিকে টোনো আরও ভয় পায়, কারণ আগস্ট এখনও পুল থেকে ফিরে আসেনি। সে বাড়ির পেছনে গিয়ে দেখে আগস্টের মৃতদেহ সুইমিং পুলে ভাসছে। টোনো আতঙ্কে চিৎকার করে সাহায্য চাইতে চাইতে সামনের দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যায়, কোনোভাবেই খোলা যাচ্ছিল না। বাইরে থাকা আনা ও অন্যান্য ক্রু সেই চিৎকার শুনে বাড়ির ভেতরে ঢোকে। ঠিক তখনই পেছনের দরজায় আবার সেই আত্মা দেখা দেয়, যেটি দূর থেকেই টোনোর গলা চেপে ধরে। টোনো রক্তবমি করতে করতে শেষ পর্যন্ত মারা যায়। এরপর তার মৃতদেহ টেনে নিয়ে সুইমিং পুলের পাশে আগস্টের কাছে ফেলে দেওয়া হয়। এদিকে আনা, দিমাস, জামাল এবং পাকচন্দ্রা দরজা ভেঙে বাড়িতে ঢোকে, কিন্তু ভেতরে কাউকেই দেখতে পায় না। তারা টোনো ও আগস্টকে ডাকতে থাকে, কিন্তু সামনের দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পাকচন্দ্রা সবাইকে সাবধান করে দেয়। সে অনুভব করে বাড়ির ভেতরে কোনো অদ্ভুত বা অশুভ শক্তি রয়েছে। আনা ও দিমাস পেছনের দরজা দিয়ে পুলের দিকে এগোতেই হঠাৎ অদৃশ্য হাত তাদের গলা চেপে ধরে। জামাল তখনও সবকিছু ক্যামেরায় রেকর্ড করছিল। এই সময় পাকচন্দ্রা সেই অশুভ শক্তির সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সেই শক্তির কাছে হার মানে আর মুখ থেকে রক্ত বেরোতে থাকে। জামালও পড়ে যায় আর তার ক্যামেরা সরাসরি সেই আত্মার দিকে ঘোরে। এভাবে সেই ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে মূল গল্পটি শুরু হয়। এর কয়েক বছর পর পিএনপি টিভি প্রোগ্রামটি নিয়ে আবার আলোচনা শুরু হয়। নতুন টিভি ক্রুরা একটি আধুনিক হরর রিয়েলিটি শো তৈরির জন্য ব্রেইনস্টর্মিং শুরু করে। এই নতুন টিমে রয়েছে সাফিরা, দিত, মার্সেল এবং তানিয়া। দিত মজা করে সাফিরাকে উত্ত্যক্ত করছিল, কারণ সাফিরাও তার মতোই হরর প্রোডাকশন টিমে নতুন যোগ দিয়েছে। কিছুক্ষণ পরে পাক আগেং মিটিং রুমে এসে সভা শুরু করেন। তিনি জানান 2 বছর আগে একটি ঘটনার কারণে এই অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল।
কিন্তু এখন টিভি চ্যানেলের ডিরেক্টর আবার অনুষ্ঠানটি দ্বিতীয় সিজনে চালু করতে আগ্রহী। তাদের পরিকল্পনা হলো টানা 30টি এপিসোড তৈরি করা। তবে শুটিং শুরু করার আগে ডিরেক্টর একটি নতুন কনসেপ্টের নমুনা এপিসোড দেখতে চান। পাক আগিং এই 4 জনকে প্রথম এপিসোডটি এমনভাবে তৈরি করতে বলেন যেন ডিরেক্টরকে সহজে রাজি করানো যায়। দ্বিতীয় সিজনের নতুনত্ব আনতে তিনি সাফিরাকে সহ উপস্থাপক এবং দিতোকে প্রধান উপস্থাপক হিসেবে নির্বাচন করেন। সাফিরা যেন দিদোর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, এটাই তার আশা, যেন তাদের অনুষ্ঠানটি বাজারে খুব জনপ্রিয় হয়। পাক আগিং বলেন, আমরা আগে একটি পাইলট এপিসোড তৈরি করব। এরপর তিনি দিতোকে সেই হরর প্রোগ্রামের কিছু পুরনো ভিডিও আর্কাইভ দেখতে বলেন। তানিয়ার দায়িত্ব হয় অনুষ্ঠানটির স্ক্রিপ্ট লেখা, আর মার্সেলকে দেওয়া হয় আর্থিক বিষয়গুলোর দেখাশোনার দায়িত্ব। পাক আগিং আরও বলেন, অনুষ্ঠানে যেসব ভৌতিক বিশেষজ্ঞকে আনা হবে তাদের আগে কাস্টিং করতে হবে। তিনি চান না ভুল করে কোনো ভণ্ড তান্ত্রিককে ভৌতিক অনুষ্ঠানে ডেকে আনা হোক। মার্সেলকে পুরো পরিকল্পনার সুপারভাইজার করা হয় যেন সব কাজ ঠিক সময় মতো হয়। আর দিতোর দায়িত্ব হয় সাফিরাকে প্রশিক্ষণ দেওয়া যেন সে দক্ষ হয়ে ওঠে। মিটিং শেষ হওয়ার পর সাফিরা আর্কাইভ বিভাগে যায় পুরনো রেকর্ডিংগুলো দেখার জন্য। আর্কাইভের কর্মী তাকে দেখিয়ে দেয় কিভাবে সব ভিডিও দেখতে হয়। সে বলে, প্রথমে এই ফোল্ডারটা নির্বাচন করো। এরপর সাফিরাকে একা রেখে চলে যায়। সাফিরা তখন একটি পুরনো এপিসোড দেখতে শুরু করে যেখানে একটি পরিত্যক্ত বাড়িতে শুটিং করা হয়েছিল। সেখানে এক ভৌতিক বিশেষজ্ঞ ব্যাখ্যা করছিলেন সেই বাড়িতে কিছু অদ্ভুত আত্মা বাস করে। একটি ছোট পরিবার, স্বামী, স্ত্রী এবং প্রায় 4 বছরের একটি শিশু। রাতের দিকে সাফিরা এডিটিং রুম থেকে বের হয়ে আবার তার কর্মস্থলে ফিরছিল। ঠিক তখন দরজার সামনে দিতোর সাথে দেখা হয়। মাঠের কাজ শেষ করে দিতো সাফিরার কাছে আসে এবং কোহোস্ট হিসেবে তার অগ্রগতি নিয়ে কথা বলতে চায়। কিন্তু সাফিরা এখনও নতুন প্রোগ্রামটির সম্পর্কে আরও জানতে চায়, তাই সে বাড়ি না গিয়ে অফিসে থাকার সিদ্ধান্ত নেয়। সুযোগ হাতছাড়া না করে দিতো তাকে একটি ক্যানের কফি দেয়। সাফিরা তখনও পিএনপি অনুষ্ঠানের পুরনো ভিডিওগুলো দেখছিল। অজান্তে রাত 11টা বাজে। এরপর সাফিরা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি অনলাইন ট্যাক্সি বুক করে। কম্পিউটার গুছিয়ে সে মেমোরি কার্ডগুলো আবার বাক্সে রাখতে চায়। ঠিক তখনই একটি মেমোরি কার্ড তাক থেকে পড়ে যায়। সেটির নাম ছিল সিরুরুকের রক্তের বাড়ি এপিসোড। ঠিক তখনই তার পেছনে একটি রহস্যময় অবয়ব দেখা যায়। হঠাৎ মাংদুতুম এসে সাফিরাকে জানায় তার বুক করা ট্যাক্সি নিচে অপেক্ষা করছে। মাংদুতুম দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ আর্কাইভ রুমের ভৌতিক পরিবেশে সে খুব ভয় পেয়েছিল। বাড়িতে পৌঁছে সাফিরা তার মাকে ফোন করে, কিন্তু ফোন ধরে না। তাই মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয় সে নিরাপদে তার বাসায় পৌঁছেছে। ইনস্ট্যান্ট নুডলস খেতে খেতে সে দেখে তার রুমের জানালাটি পুরো খোলা। সে বাইরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে জানালাটি বন্ধ করে চলে যায়, কিন্তু তখনও সেখানে দাঁড়িয়েছিল সেই আত্মাটি। পরদিন সকালে দিতো, মার্সেল এবং তানিয়া নতুন এক ভৌতিক বিশেষজ্ঞ খুঁজে বের করার জন্য কাস্টিং শুরু করে। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। প্রথম প্রার্থী দাবি করে সে আত্মা দেখতে পারে। সে বলে মার্সেলের পেছনে একটি ছোট শিশুর আত্মা আছে যে সবসময় তাকে অনুসরণ করে। কিন্তু তারা দ্রুত বুঝে যায় লোকটি মিথ্যা বলছে, তাই তাকে বাদ দেয়া হয়। এরপর একে একে অনেক তান্ত্রিক তাদের ক্ষমতা দেখাতে আসে। অনেক অডিশনের পরেও তারা উপযুক্ত কাউকেই খুঁজে পায় না। দিতো চিন্তায় পড়ে যায়, কারণ পরদিন তাদের কাজের অগ্রগতি পাক আগিংকে জানাতে হবে। তখন মার্সেলের মনে পড়ে পাক চন্দ্রার কথা, যিনি অনুষ্ঠান বন্ধ হওয়ার আগে শেষ বিশেষজ্ঞ ছিলেন। দুর্ভাগ্যবশত তার ফোন নম্বর আর সক্রিয় নেই। তবে মার্সেলের কাছে এখনও পাক চন্দ্রার বাড়ির ঠিকানা আছে। সে দিতোকে বলে সেখানে গিয়ে তাকে আবার অনুষ্ঠানে কাজ করার জন্য অনুরোধ করতে। এদিকে সাফিরা আবার পিএনপি অনুষ্ঠানের সেই ভিডিওটি চালায়, যার শুটিং হয়েছিল রক্তের বাড়িতে। ভিডিওতে দেখা যায় পাক চন্দ্রা এবং দিমাস বাড়ির গেটের সামনে অনুষ্ঠান শুরু করছেন। সে আরও দেখে জামাল 3 জনের সাথে সেই ভূতের বাড়ির ভেতরে ঢুকছে। আশেপাশের পরিবেশ খুবই ভয়ঙ্কর, আর তাদের কাছে আলো বলতে শুধু টর্চ লাইট ছিল। ভিডিওটি হঠাৎ থেমে যায় ঠিক সেই মুহূর্তে যখন আনা এবং দিমাসকে এক ভয়ঙ্কর আত্মা আক্রমণ করে। সাফিরা ভিডিওটির বাকি অংশ জানতে আগ্রহী হয়ে এডিটিং রুমে যায়, কিন্তু অবাক হয়ে দেখে প্রথম এপিসোডের র ফুটেজ কোথাও পাওয়া যাচ্ছে না। আর্কাইভের তাকেও রক্তের বাড়ি এপিসোডের আর কোনো অংশ নেই। কৌতূহলী হয়ে সাফিরা ইন্টারনেটে খোঁজ নিতে শুরু করে।
খবরের আর্টিকেল থেকে সে জানতে পারে রক্তের বাড়ি আসলে একটি বিলাসবহুল বাড়ি। সেখানে ৩ বছর আগে একটি পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একজন বাবা, একজন মা এবং তাদের কিশোরী মেয়েকে ভয়ঙ্করভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের কারণ ছিল ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা। সেই ঘটনার পর থেকে বাড়িটির আশেপাশে নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন রাতে মানুষ দাবি করে তারা একজন মহিলার সাহায্যের চিৎকার শোনে। সাফিরা যখন ঘটনাটি পড়ছিল তখন পাশের ঘর থেকে হঠাৎ রক্তের বাড়ির ভিডিও রেকর্ডিং আবার নিজে থেকে চালু হয়ে যায়। সাফিরা নিশ্চিত ছিল সে ভিডিওটি বন্ধ করে গিয়েছিল। সাফিরা পাশের ঘরে গিয়ে দেখে ভিডিওটি দেখছে এক লম্বা চুলের আত্মা। সে ধীরে ধীরে কাছে যায়। ঠিক তখনই ভিডিওর ভেতরে দেখা যায় সেই আত্মা একটি মৃত মানুষের দেহ টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে সাফিরা দৌড়ে লিফটের দিকে যায় ভবন থেকে বের হওয়ার জন্য, কিন্তু লিফট তখনও নিচে ব্যস্ত ছিল এবং খুলছিল না। সাফিরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে হঠাৎ দিতোর সঙ্গে ধাক্কা খায়। সে তখনই দিতুকে জানায় একটু আগে ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন হয়েছে সে, কিন্তু দিতু ভয় না পেয়ে বরং কৌতূহলী হয়ে ওঠে এবং সাফিরাকে আবার ওপরে গিয়ে দেখার প্রস্তাব দেয়। এডিট রুমে পৌঁছে তারা দেখে সবকিছু স্বাভাবিক, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। দিতু হেসে বলে সাফিরা এত বেশি ভৌতিক অনুষ্ঠান দেখেছে যার ফলে তার এখন হ্যালোসিনেশন হচ্ছে। সাফিরা তখনও খুব ভয় পাচ্ছিল, তাই দিতু তাকে বাথরুম পর্যন্ত এগিয়ে দেয়। সে সাফিরাকে বোঝায় যেন কাজটাকে খুব বেশি চাপ হিসেবে না নেয়, সে তাকে স্বাভাবিক হতে বলে। দিতু বলে কোহোস্ট হিসেবে দায়িত্ব পালন করতে হলে একটু স্বাভাবিক ও স্বচ্ছন্দ থাকতে হবে। সে আরও জানায় প্রায় 2 বছর আগে পাক আগের ম্যানেজারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সে এই অফিসে কাজ করছে। এরপরে কাজের ঘরের দিকে যেতে যেতে সাফিরা তাকে রক্তের বাড়ির ভিডিও সম্পর্কে বলে। সাফিরার মনে হয় ভিডিওতে অস্বাভাবিক কিছু আছে, কারণ সেটি হঠাৎ মাঝখানে কেটে যায়। দিতে জানায় সে এই ভিডিওটি সম্পর্কে কিছুই জানে না। তারপর সে সাফিরাকে প্রস্তাব দেয় পরদিন তারা পাক চন্দ্রের বাড়িতে যাবে। পরদিন দুপুরে তারা পাক চন্দ্রের বাড়িতে যায়, যেটি রক্তের বাড়ির খুব কাছেই ছিল। তারা নিজেদের টিভি ক্রু হিসেবে পরিচয় দেয়, এমনকি এটাও জানায় পিএনপি অনুষ্ঠানটি তারা আবার চালু করতে চায়। দিতো পাক চন্দ্রাকে অনুরোধ করে সেজন্য আবার অনুষ্ঠানের বিশেষজ্ঞ হিসেবে যোগ দেয়, কিন্তু পাক চন্দ্রা বলেন রক্তের বাড়ির ঘটনার পর তিনি এসব ভৌতিক কাজ থেকে অবসর নিয়েছেন। এখন তিনি শুধু স্ত্রী ও সন্তানের সাথে স্বাভাবিক জীবন কাটাতে চান। তিনি দিতোকে অন্য কাউকে খুঁজে নিতে বলেন। পাশাপাশি তিনি তাদের সতর্ক করে দেন যেন তারা ওই ভৌতিক বাড়িতে না যায়, কারণ সেটি খুব বিপজ্জনক। অবশেষে দিতো ও সাফিরের চেষ্টা ব্যর্থ হয়, কিন্তু পাকচন্দ্রের কথা শুনে সাফিরা সেই রহস্যময় বাড়ি সম্পর্কে আরও কৌতূহলী হয়ে ওঠে। এ সময় দিতো জানতে চায় সাফিরা সেই ভিডিওটি কোথায় পেয়েছে। সাফিরা বলে আর্কাইভ রুমে হঠাৎ করেই সে ওই মেমোরি কার্ডটি পেয়েছিল। ওই ভিডিওতে পাকচন্দ্রা বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। এরপর তারা অফিসে ফিরে আবার সেই মেমোরি কার্ডটি খুঁজতে যায়। সাফিরা পুরনো ভিডিওর বাক্সটি দেখায়, কিন্তু রক্তের বাড়ির এপিসোডটি আর সেখানে নেই। তারা ভাবে হয়তো আর্কাইভের কর্মীরা সেটি সরিয়ে ফেলেছে। রাত অনেক হয়ে যাওয়ায় তারা নিজ নিজ বাসায় ফিরে যায়। সাফিরা তখন তার মায়ের পাঠানো একটি মেসেজ পড়ে, যেখানে মা ও বাবার সঙ্গে তার একটি ছবি ছিল। সেখানেই জানা যায় সাফিরা আসলে পাক ওয়াহু নামের এক ব্যক্তির মেয়ে, যার ছিল এক বিশেষ ক্ষমতা। সেই ক্ষমতার মাধ্যমে সাফিরার বাবা অতীত ও ভবিষ্যৎ দেখতে পারত। ঘুমাতে যাওয়ার আগে সাফিরা আবার ইন্টারনেটে রক্তের বাড়ি সম্পর্কে ইতিহাস খুঁজতে শুরু করে। সেই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা পড়তে থাকে এবং জানতে পারে সেই বাড়িতে এখন অদৃশ্য আত্মারা বাস করে। বিষয়গুলো পড়তে পড়তেই সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমের মধ্যেই তার ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দ হয়। সাফিরা ঘুম ভেঙে উঠে দেখার চেষ্টা করে কে কড়া নাড়ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ঘুরতেই দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে একটি আত্মা, যে 2 হাত দিয়ে সাফিরাকে ধরে একদম মুখের সামনে নিয়ে আসে। তখনই তার ঘুম ভেঙে যায়। পরের দিন অফিসে ফিরে সাফিরা রক্তের বাড়ির পেছনের রহস্য জানার চেষ্টা চালিয়ে যায়। সে ওই হত্যাকাণ্ডের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভাবতে থাকে এবং অন্য কোনো ভুতুরের জায়গার কথা আর ভাবতেও পারে না। সকালে তার মা আবার মেসেজ পাঠিয়ে তার খোঁজ নেয়। কিছুক্ষণ পর দিতো ও তার সহকর্মীরা মিটিং রুমে ঢোকে। পাক আগেও সেখানে এসে তাদের কাজের অগ্রগতি জানতে চায়। মার্সেল ইতিমধ্যে কয়েকটি ভুতুরের জায়গা খুঁজে বের করেছে, যেগুলো পাইলট এপিসোড হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাক আগেন কিছু ধারণায় আগ্রহী হন,
কিন্তু তিনি মনে করেন এগুলো যথেষ্ট শক্তিশালী নয়। তিনি চান এমন একটি লোকেশন যা হবে আরও ভয়ঙ্কর, ইউনিক এবং দর্শকদের জন্য আকর্ষণীয়। তিনি মার্সেল ও তানিয়াকে নতুন ধারণা ও লোকেশন খুঁজে বের করার নির্দেশ দেন। এই সময় সাফিরা সাহস করে একটি প্রস্তাব দেয় লোকেশন হিসেবে রক্তের বাড়ি। সে ব্যাখ্যা করে এই বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত এবং এলাকায় ভুতুড়ে হিসেবে পরিচিত। পাক আগেন তখন সাফিরাকে একটি বিশেষ দায়িত্ব দেন। তিনি বলেন 2 দিনের মধ্যে সাফিরাকে সেই বাড়ি সম্পর্কে তদন্ত করে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে হবে। মিটিং শেষ হওয়ার পর সাফিরা দিতকে নিয়ে সরাসরি রক্তের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গুগল ম্যাপের সাহায্যে তারা পাথুরে মাটির রাস্তা ধরে সেখানে পৌঁছায়। যাত্রা দীর্ঘ ছিল। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে আসে। বাড়ির সামনে পৌঁছালে দিত গাড়ি থেকে নামতেই চায় না। সাফিরা তাকে ডেকে বলে যেন সে তার সঙ্গে ভেতরে যায়। বাড়ির গেটে এখনও পুলিশের টেপ লাগানো ছিল, যা বোঝায় বাড়িটি এখনও পরিত্যক্ত। তবুও সাফিরা সাহস করে ভেতরে ঢুকে কয়েকটি ছবি তুলতে চায়। দিত খুব ভয় পায় এবং তাকে এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে নিষেধ করে। কিন্তু সাফিরার আর সময় নেই। সে তার প্রথম কাজ, ভৌতিক অনুষ্ঠানে কো-হোস্ট হওয়ার সুযোগ হারাতে চায় না। সাফিরা বাড়ির চারপাশ ঘুরে দেখতে থাকে। তারপর সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। সেখানে সে বাড়ির মালিকের পরিবারের একটি ছবি দেখতে পায়, যেখানে পরিবারটিকে খুবই উষ্ণ ও সুখী মনে হচ্ছিল। এদিকে দিত অদ্ভুত আচরণ করতে থাকে, যেন সে কিছু লুকোচ্ছে। ছবিটির দিকে তাকে সে স্থির হয়ে যায়। সাফিরা তাকে ডেকে বাস্তবে ফেরায়। দ্বিতীয় তলায় গিয়ে সাফিরা বিভিন্ন জায়গার ছবি তুলতে থাকে, আর দিত তার পেছনে পেছনে ঘুরছিল। এরপর তারা নিচে নেমে সুইমিং পুলের দিকে যায়। সব জায়গার ছবি তোলা শেষ হলে তারা অফিসে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ সাফিরার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তার শরীর কাঁপতে থাকে। মুহূর্তের মধ্যে তার 2 চোখ সাদা হয়ে যায়। সাফিরা যেন অন্য এক জগতে পৌঁছায়। অবহেলায় নষ্ট হয়ে যাওয়া বাড়িটি হঠাৎ পরিষ্কার ও সুন্দর হয়ে ওঠে এবং সেই বাড়িতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার দৃশ্য দেখতে শুরু করে। সেখানে পাকযোগ্য টিভির সামনে বসে রাতের বিশ্রাম উপভোগ করছিলেন, আর তার স্ত্রী প্রস্তুত করছিলেন রাতের খাবার। সাফিরা তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে যেন দেখতে বা শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই কালো মুখোশ পরা 2 ডাকাত বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল লুকোনো ছুরি। তারা দরজায় নক করে। পাকযোগ্য দরজা খোলার সাথে সাথেই সাফিরা আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ সে দেখতে পায় ডাকাতরা তাকে নির্মমভাবে হত্যা করছে। এরপর পাকযোগ্যর স্ত্রীকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঠিক সেই সময় তাদের মেয়ে মার্নি কাজ থেকে বাড়ি ফিরে আসে। সে দরজা খুলে ভেতরে ঢোকে। সাফিরা তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। মার্নি ঘরে ঢুকে দেখে তার বাবা মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ঠিক তখনই ডাকাতরা পেছন থেকে তাকে ধরে ফেলে এবং তাকেও হত্যা করার চেষ্টা করে। মার্নি দৌড়ে 2য় তলায় উঠে যায়। এ সময় ডাকাতরাও তার পিছু নেয়। তারা মার্নির ওপর অত্যাচার করার চেষ্টা করে। এ সময় মার্নি সাহস করে প্রতিরোধ করে। সে আবার নিচে নেমে বাড়ির গেটের দিকে দৌড়ায়, কিন্তু সে যখন বাড়ি ফিরেছিল তখন নিজেই গেটের তালা মেরেছিল। এজন্য সে আর বেরোতে পারে না। তখনই ডাকাতরা পেছন থেকে ছুরি মেরে মার্নিকে হত্যা করে। মৃত্যুর আগে মার্নি অভিশাপ দেয়, এই রক্তের বদলা রক্ত দিয়ে দিতে হবে। তারপর ডাকাতরা মার্নির মৃতদেহ সুইমিং পুলে ফেলে রেখে পালিয়ে যায়। সব ভয়ঙ্কর দৃশ্য দেখার পর সাফিরা হঠাৎ বাস্তবে ফিরে আসে। সৌভাগ্যবশত দিত তখনও তার পাশে ছিল এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। ফিরে আসার পর সাফিরা জানায় সে ওই বাড়িতে ঘটে যাওয়া সব কিছু দেখেছে। তার চোখে তখন সেই কাঁদতে থাকা আত্মার ছায়া ভেসে উঠছিল। দিত তাকে শান্ত করার চেষ্টা করে। পরদিন সকালে দিত অফিসে পৌঁছে দেখে সাফিরা এখনও আসেনি। গতরাতের ঘটনার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে। সে মেসেজ পাঠিয়ে জানতে চায় সাফিরা অফিসে আসবে কিনা। আসলে সাফিরা একা একা পাক চন্দ্রার বাড়িতে গিয়েছিল। সে পাক চন্দ্রাকে জানায় ওই বাড়িতে অতীতে সব ঘটনা সে দেখেছে, কিন্তু 2 অপরাধীর মুখ কালো মুখোশে ঢাকা ছিল, তাই সে তাদের চিনতে পারেনি। সাফিরা বিশ্বাস করে নিহত পরিবারের আত্মা শান্তি পাচ্ছে না, কারণ হত্যাকারীরা এখনও শাস্তি পায়নি। পাক চন্দ্রা তাকে বলেন সাফিরা একটি বিশেষ ক্ষমতার অভিজ্ঞতা পেয়েছে, যার মাধ্যমে অতীত দেখা যায়। তিনি জানান প্রথমবার দেখা হওয়ার সময় থেকেই তিনি বুঝেছিলেন সাফিরার মধ্যে কিছু আলাদা ব্যাপার আছে, কিন্তু এবার তিনি অনুভব করেন সাফিরাকে একটি অশুভ শক্তি অনুসরণ করছে। পাকচন্দ্রার সন্দেহ এই শক্তিটি মার্নির আত্মা, যে ওই হত্যাকাণ্ডের শিকার হয়ে সুইমিং পুলে মারা গিয়েছিল। তিনি জানান শুটিংয়ের সময় তিনি নিজেও মার্নির আত্মার সাথে দেখা করেছিলেন। সাফিরা তখন মনে পড়ে অফিসে থাকা রক্তের বাড়ির ভিডিওর কথা।
পাক চন্দ্রা বলেন সেই পুরনো ভিডিওর মেমোরি কার্ড তিনি নিজেই পুড়িয়ে ফেলেছিলেন, কারণ তিনি চাননি এই বাড়ির রহস্য আরও মানুষের জীবন বিপন্ন করুক। তাই ভিডিওটির সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু সাফিরা জানায় সে নিজেই সেই মেমোরি কার্ড অফিসের আর্কাইভে দেখেছে। এতে পাক চন্দ্রা অবাক হয়ে যান, কারণ তিনি নিশ্চিত ছিলেন সেই মেমোরি কার্ডটি আর পৃথিবীতে নেই। সাফিরা তাকে অনুরোধ করে যেন তিনি বাড়িটির ভয়ঙ্কর আতঙ্ক থামাতে সাহায্য করেন, কিন্তু পাক চন্দ্রা বলেন এটি অত্যন্ত বিপজ্জনক। তিনি নিজেও শুটিংয়ের সময় প্রায় মারা যাচ্ছিলেন। কোনো মতে পালিয়ে গিয়ে তিনি একমাত্র জীবিত বেঁচেছিলেন। এরপর সাফিরা অফিসে ফিরে আসে এবং লিফটের সামনে দিতোর সাথে দেখা হয়। দিতো জানায় সে খুব চিন্তায় ছিল, কারণ সাফিরাকে কোথাও দেখা যাচ্ছিল না। সাফিরা বলে সে পাক চন্দ্রার বাড়িতে গিয়েছিল সব ঘটনা জানাতে। দিতো আরও উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাকে দ্রুত মিটিং রুমে যেতে বলে, কারণ পাক আগেন সেখানে অপেক্ষা করছিলেন। মিটিংয়ে সাফিরা রক্তের বাড়ি সম্পর্কে তার গবেষণার সব তথ্য উপস্থাপন করে। সে বাড়ির বর্তমান অবস্থার সব ছবি প্রিন্ট করে নিয়ে আসে এবং সে অমীমাংসিত হত্যাকাণ্ডের গল্পও বলে। সব ডকুমেন্ট দেখার পর পাক আগেন খুব অস্থির হয়ে ওঠেন। তিনি দিতোকে নিজের রুমে ডেকে একান্তে কথা বলেন। কিছুক্ষণ পর দিতো ফিরে এসে চুপচাপ বসে থাকে, কিছুই বলে না। পাক আগেন মার্সেল ও তানিয়াকে নির্দেশ দেন যেন তারা দিতোর সাথে মিলে অন্য কোনো নিরাপদ লোকেশন খুঁজে বের করে। সাফিরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে রক্তের বাড়ি নিয়ে আমার আইডিয়াটার কি হবে? পাক আগেন সঙ্গে সঙ্গে মেয়েটিকে ধমক দিয়ে বলেন তাদের জন্য অন্য লোকেশন খুঁজতে হবে। তিনি সাফিরাকে মিটিং রুমে বসতে থাকতে বলেন আর বাকি 3 জন সহকর্মীকে তাদের নিজ নিজ কক্ষে ফিরে যেতে বলেন। এরপর সাফিরা শুরু থেকে সব ঘটনা বলতে শুরু করে, কিভাবে সে আর্কাইভে রক্তের বাড়ির সেই ভয়ঙ্কর ভিডিওর মেমোরি কার্ড পেয়েছিল যেখানে টিভি ক্রুর কয়েকজনের মৃত্যু হয়েছিল। সে আরও জানায় তার বিশেষ ক্ষমতার মাধ্যমে ওই বাড়িতে ঘটে যাওয়া হত্যাকাণ্ড সে দেখেছে, যেখানে 2 জন ডাকাত একটি পরিবারকে হত্যা করেছিল। এসব শুনে পাক আগেন ক্রমশ অস্থির হয়ে ওঠেন এবং হাত গুটিয়ে টেবিলের উপর রাখেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, সেই ডাকাতগুলো কে ছিল? আপনারা কি ধারণা করতে পেরেছেন? আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা শেষটা দেখে অবাক হয়ে যাবেন যে আসলে ডাকাতের সঙ্গে জড়িত কে কে ছিল। যদি ধারণা করে ফেলেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, ঠিক তখনই সাফিরা লক্ষ্য করে তার হাতে একটি ট্যাটু আছে, যা ছিল সেই একই ট্যাটু যা সে মার্নির বাড়িতে ডাকাতদের একজনের হাতে দেখেছিল। এটি দেখে সাফিরা ভয়ে তাড়াতাড়ি মিটিং রুম থেকে বেরিয়ে যায়। সে আর্কাইভ রুমে গিয়ে দিতুকে ফোন করে ট্যাটুর কথা জানাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত পাক আগেন সেখানে সে আর্কাইভ রুমের দরজা বন্ধ করে দেন। এরই মধ্যে দিতো ফোন ধরেছিল এবং সে পাক আগেনের সব কথা শুনতে পাচ্ছিল। এ সময় পাক আগেন সাফিরার ফোনটি কেড়ে নিয়ে কল কেটে দেন। এতে দিতো খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। সে মার্সেলকে বলে দ্রুত অফিসে ফিরে যেতে, কারণ সেখানে জরুরি কিছু ঘটেছে। এদিকে পাক আগেন সাফিরের ফোনে থাকা তার পরিবারের ছবিটি দেখে মুচকি হাসে। সে জানায় সাফিরের বাবাকে সে খুব ভালো করে চিনত। সাফিরের বাবাই তাকে ডাকাতি ও হত্যার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাই নিজের অপরাধ লুকাতে আগেন ভাড়াটির লোক নিয়ে সাফিরের বাবাকে হত্যা করেছিল। এ কথা শুনে সাফিরা কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে জিজ্ঞাসা করে তার বাবার কি দোষ ছিল। এই শোকের মুহূর্তে সাফিরা আবার এক অন্য সময়ের দৃশ্য দেখতে শুরু করে। সে দেখতে পায় তার বাবা এবং পাক জোকো আসলে ভালো বন্ধু ছিলেন এবং তারা পাক আগেনের সাথে একসাথে ব্যবসা করতেন। তারা একসাথে সফলতা উদযাপনও করছিল, কিন্তু পরে আগেন লোভে পড়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে শুরু করে। এটা জানার পর পাক জোকো এত রেগে যায় যে প্রায় তাকে মারতে যাচ্ছিল। আগেন তখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাফিরের বাবা এবং জোকো তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। এই ভয়ে আগেন প্রথমে সাফিরের বাবাকে হত্যা করায়। একদিন গাড়ির ভেতরে বসা অবস্থায় তার গলা কেটে তাকে হত্যা করা হয়। এরপর আগেন এবং তার এক সহযোগী মিলে জোকোর বাড়িতে ডাকাতির নাটক সাজিয়ে ঢুকে পড়ে। সেখানে তারা জোকোর পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে। এই সব হত্যা দেখার পর সাফিরা আবার বাস্তবে ফিরে আসে। সে চিৎকার করে আগেনকে বলে, তুমি একজন ঠান্ডা মাথার খুনি। সে বিশ্বাসই করতে পারছিল না যে এতদিন সে একজন খুনির অধীনে কাজ করছিল। আগেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং তাকে আক্রমণ করতে প্রস্তুত হয়। সাফিরা ভয়ে কোনায় পড়ে যায় এবং হামাগুড়ি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করে। আগেন বলে জোকো ও তার বাবা তাকে বিশ্বাসঘাতকতার মতো ত্যাগ করেছিল। সে স্বীকার করে যে সে ভুল করেছিল, কিন্তু তার মতে তারা যে লাভ পেয়েছিল তার তুলনায় সেই ভুল কিছুই নয়।
এরপর সে সাফিরার গলা চেপে ধরে বলতে থাকে সে এখন তাকেও পাঠিয়ে দেবে তার বাবার কাছে। ঠিক তখনই দিত অফিসে পৌঁছে যায়। আর্কাইভ রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে সাফিরাকে বাঁচাতে। সাফিরাকে বাঁচানোর জন্য সে আগেংয়ের সাথে লড়াই শুরু করে, কিন্তু আগেং অনেক শক্তিশালী ছিল আর তাই সে দিতকে সরিয়ে দেয়। এরপর সে একটি ছুরি বের করে তাদের দুজনকে হত্যা করার হুমকি দেয়। দিত শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, কিন্তু আগেন তাকে ছুরি দিয়ে আঘাত করে। দিত মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। সাফিরা তখনও অজ্ঞান অবস্থায় ছিল। আগেন যখন সাফিরার গলায় ছুরি বসাতে যাচ্ছিল তখনই দিত সে শক্তি দিয়ে হাত বাড়িয়ে নিজের হাত দিয়ে সেই ছুরির আঘাত ঠেকিয়ে দেয়। ছুরিটি দিতর হাত ভেদ করে ঢুকে যায় আর তীব্র যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে, কিন্তু পাক আগেন তাতেও থামেনি। সে আবার দিতর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পেটে থাকা ক্ষতটিতে আবারও আঘাত করে। দিতর চিৎকারে পুরো অফিসের লবি কেঁপে ওঠে। তখনই সাফিরা জেগে ওঠে, কিন্তু তার আচরণ অদ্ভুত হয়ে যায়, যেন কোনো এক অশুভ শক্তি তার ভেতরে। সে ধীরে ধীরে পাক আগের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার পিঠে ছুরি মেরে বসে। আসলে সেই মুহূর্তে সাফিরার শরীর নিয়ন্ত্রণ করছিল মার্নির আত্মা, যে নিজের ভয়ঙ্কর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। কিছুক্ষণের মধ্যে পাক আগেন মারা গেলে মার্নির আত্মা আনন্দে। এদিকে দিত এখনও বেঁচে ছিল, কিন্তু এখানে উন্মোচন হয় আরেকটি ভয়ঙ্কর সত্য। পাক আগেন যখন দিতর সাথে আলাদা করে কথা বলছিল তখন জানা যায় দিত সেই ডাকাত দলের একজন যারা মার্নির বাড়িতে হামলা করেছিল। পাক আগেন খুব রেগে যায়, কারণ দিত সাফিরাকে সে অভিশপ্ত বাড়িতে ঢুকতে দিয়েছিল। সে দিতর কপালে বারবার আঘাত করে অপমানজনক কথা বলে। দিত সেই অপমান সহ্য করতে পারেনি এবং মনে মনে পাক আগেনের উপর প্রতিশোধ নেওয়ার শপথ করেছিল। অবশেষে সে প্রতিশোধ নিতে পেরেছিল এবং আগেনের মৃত্যু উপভোগ করছিল, যদিও তার নিজের শরীর রক্তাক্ত, এমনকি গুরুতর আহত সে। আরও ভয়ঙ্কর সত্য হলো সেই রাতেই দিতই মার্নির উপর অত্যাচার করার পরিকল্পনা করেছিল, কিন্তু মার্নি সাহস করে প্রতিরোধ করে এবং একটি শক্ত বস্তু দিয়ে দিতর ঘাড়ে আঘাত করেছিল। বর্তমানে দিত নিজের ঘরে সেই আঘাতের ক্ষত পরিষ্কার করছিল। তখনই হঠাৎ তার পেছনে মার্নির আত্মা দেখা দেয়। সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক সবসময় আত্মা বা ভয়ঙ্কর কিছু থেকে আসে না, বরং মানুষের করা বাস্তব অপরাধী অনেক বেশি ভয়ঙ্কর। এই গল্প আমাদেরকে দেখায় একটি পরিবারের গোপন রহস্য, অপরাধবোধ এবং পাপ কর্মকে কখনোই লুকিয়ে রাখা যায় না। সেগুলো শুধু সময়ের অপেক্ষায় থাকে। যখন সত্য প্রকাশ পায় তখন দাবি করে ন্যায় বিচারের। রক্তে ভেজা সেই বাড়ির প্রতীক ব্যবহার করে পরিচালক দর্শকদের বোঝাতে চেয়েছেন নিজের ভুলের মুখোমুখি হওয়া এবং তার দায়িত্ব নেওয়াই একমাত্র উপায়। কেননা শেষ পর্যন্ত প্রমাণ হয় মানুষের নিষ্ঠুরতা অনেক সময় যে কোনো আত্মার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।